শুধু কি জানেন, জুলাই যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধাতে হারিমা 50 কোটি টাকা চাঁদাবাজি দেয়, গ্রেফতার, যৌথ বাহিনী হাতে গ্রেফতার। বাকি তিনজনের নাম কেন আসলো না বলেন? বাকি তিনজন কি খায় নাই? বাকি তিনজনকে তো 10 কোটি টাকা করে দিচ্ছি, 10 কোটি 10 কোটি 10 কোটি 40 কোটি আর 10 কোটি দিচ্ছি না আইতে। তরুণ সমাজকে খাইয়ে দেওয়া হলো এমন এক মাদকের গুলি যা কেড়ে নিল তার ভয়, বিচারবোধ, চেতনা সব। তিনি নিজের সব ব্যবস্থা পাকা না করে বিদায় নেবেন না, কারণ তিনি ক্ষমতায় থেকে সংবিধান অবমাননা করেছেন বারবার। আইন কানুন কোনো কিছুরই তোয়াক্কা করেননি, রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে ধরে ধরে ধ্বংস করেছেন। দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, উন্নয়ন নীতি সব কিছুর বিনাশ করেছেন। ইস্যুস থাকবেই, আমি এটা সব দেশের ক্ষেত্রে বলছি, ইস্যুস থাকবেই, সেগুলো নিয়ে কিছু সংঘাতও থাকবে স্বার্থে, কিন্তু তারপরে একটা স্মুথ রিলেশন গুরুত্বপূর্ণ। সেটা আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর করতে পারবে। আমাদের সঙ্গে সম্পর্ক স্মুথ ছিল না, এটা স্বীকার করেই নিলাম। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। পর্দার আড়ালের ছক অনুযায়ী মাঠে নেমেছে জামায়াত ইসলাম এনসিপির নেতাকর্মীরা। ক্ষমতার রাজনীতিতে পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে এনসিপি। ডক্টর ইউনূসের অনুসারীদের সক্রিয়তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কে কার বিরুদ্ধে, এখন সেটাই বড় প্রশ্ন। যারা তাকে ক্ষমতায় এনেছিল আজ তাদের জীবন নিয়ে দাবার চাল দেওয়া হচ্ছে। তাহলে কি নির্বাচন বানচালের কোনো পরিকল্পনা চলছে, নাকি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থির করা হচ্ছে? কেড়ে নিল তার ভয়, বিচারবোধ, চেতনা সব। ভাবছেন তো কি সেই মাদকের গুলি? সেটা হলো বিপ্লব, যা খেলে ভারত বিরোধিতার নেশার শেষ হয় না। তবে কিছু সমর্থবান তরুণ রয়েছে যারা এই গুলি নিজেরা খায় না, তারা ইউনূসের ডিপ স্টেটের থেকে পাওয়া এই মাদকগুলি বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করতে পারে। কামাই করতে পারে কথাটা ভুল, তারা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। শুধু কি জানেন, জুলাই যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধাতে হারিমা 50 কোটি টাকা চাঁদাবাজি দেয়, গ্রেফতার, যৌথ বাহিনী হাতে গ্রেফতার। বাকি তিনজনের নাম কেন আসলো না বলেন? বাকি তিনজন কি খায় নাই? বাকি তিনজনকে তো 10 কোটি টাকা করে দিচ্ছি, 10 কোটি 10 কোটি 10 কোটি 40 কোটি আর 10 কোটি দিচ্ছি না আইতে। এই জন্য দেখা করতে আসছে। বাংলাদেশকে স্বপ্ন দেখানো হলো যে বাংলাদেশের কাউকে কোথাও যেতে হবে না, বিদেশিরাই বাংলাদেশে এসে গ্রিন কার্ডের জন্য লাইন দেবে। বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না, তৃতীয় বিশ্বের দেশ হয়েও থাকবে না, হয়ে যাবে ইউরোপ আমেরিকার থেকেও বেশি সুসম্পন্ন, অথবা সেন্ট মার্টিন হয়ে যাবে দুবাই কিংবা সিঙ্গাপুর। এমন চাহিদা কি ছিল বাংলাদেশের আম নাগরিকের? আসলে ইউনূস যত বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, মানুষের চাহিদা তার ধারে কাছেও ছিল না। মানুষের চাহিদা ছিল শান্তি, নিরাপত্তার, দুবেলা পেট ভরে খেতে পাওয়া। কিন্তু বিদেশ থেকে যখন দেশের লোক মানুষকে আর সুবিধার জন্য ভুল বোঝায়, আর তরুণ প্রজন্মকে কিছু না বুঝেই বিপ্লবের আগুনে ঝাঁপ দিতে বাধ্য করা হয়, তখন আর কি করার থাকে? পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে। তারা ছিল মুসলিম লীগের কর্মী, জামাতে ইসলামীর কর্মী না। তাহলে রাজাকার মানেই জামাতে ইসলামী কেন বলা হয়? কারণ মুসলিম লীগ তো নাই দল হিসাবে, তো কুপাইয়া তো লাভ নাই। আগুনে আলো আছে বলা হয়েছে, কিন্তু সেখানে যে ভয়ঙ্কর তাপ আছে তা তো পতঙ্গরূপী এই যুব সমাজ জানে না। কিন্তু যে আগুন জ্বালে সে ঠিকই জানে, তাই বিদায় বেলায় দেশবাসীকে বলছেন জালিয়াত। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আসলে ইউনূসের ওপরে ডিপ স্টেট যে বেলাগাম ইনভেস্ট করেছে, এখন ইউনূসের দায় সেই ইনভেস্টকে সুদ সমেত ফিরিয়ে দেওয়ার।
তাছাড়া তিনি নিজের ক্ষমতা দখল করার পর ব্যক্তিগতভাবে দেশ থেকে যে সুবিধাগুলি আদায় করেছেন সেগুলি বললে তো সেই পুরনো কাসন্দি ঘাটার হয়। তাই আর নাই বললাম, কিন্তু তিনি তো দেশে থাকবেন না, ফলে তার সেফ এক্সিটের জন্য আমেরিকার সব চুক্তি মেনে নিতে তিনি শুধু বাধ্যই নন, সেগুলি আবার জনসমক্ষে প্রকাশ করাও যাবে না। ফলে এখন তিনি যতই বলুন জনগণ চাইছে তিনি আরও 50 বছর ক্ষমতায় থাকুন, আসলে জনগণ চাইছে তিনি দ্রুত বিদায় নিন। এদিকে জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে ধাওয়াপাল্টা ধাওয়া, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড, মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল 3:45টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে গতকাল বৃহস্পতিবার থেকেই যমুনার সামনে ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 2 ভাগে ভাগ হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে ব্যারিকেড বসায় পুলিশ। এখন প্রশ্ন, নির্বাচন কি সত্যিই অনিশ্চিত? কারা মাঠ গরম করছে? আপনি বুঝেন, সামনে নির্বাচন, মাত্র 6 দিন বাকি। এখন অনেকে বলবেন যে তিনি তো নির্বাচনের পর বিদায় নিচ্ছেন, আর নির্বাচন খুব কাছে, কিন্তু তার বিদায় বহু দূরে। ওই যে গণভোটে হ্যাঁ ভোট জয়ী হবার পর যে সংস্কার হবে সেখানেই আটকে সব গল্প। তিনি নিজের সব ব্যবস্থা পাকা না করে বিদায় নেবেন না, কারণ তিনি ক্ষমতায় থেকে সংবিধান অবমাননা করেছেন বারবার। আইন কানুন কোনো কিছুরই তোয়াক্কা করেননি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধরে ধরে ধ্বংস করেছেন, দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, উন্নয়ন নীতি সব কিছুর বিনাশ করেছেন। আর সেটি আমাদের কথা নয়, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই। ইস্যুস থাকবেই, আমি এটা সব দেশের ক্ষেত্রে বলেছি, ইস্যুস থাকবেই, সেগুলি নিয়ে কিছু সংঘাতও থাকবে স্বার্থে, কিন্তু তারপরেও একটা স্মুথ রিলেশন গুরুত্বপূর্ণ। সেটা আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর করতে পারবেন। আমাদের সময় সম্পর্ক খুব স্মুথ ছিল না, এটা আমি স্বীকার করেই নিলাম। এসব তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছেন দেশের তরুণ সমাজের। প্রয়াত স্বৈরা শাসক এরশাদকে নিয়ে হুমায়ুন আজাদ আক্ষেপ করে বলেছিলেন এরশাদ দূষিত করেছেন এদেশের নারীদেরও। আজ হুমায়ুন আজাদ জীবিত থাকলে বলতেন ডক্টর ইউনূস দূষিত করেছেন এদেশের শিশু কিশোরদেরও। বাংলাদেশের ইতিহাসের আগে কোনো সরকার পরিকল্পনা করে শিশু কিশোরদের এভাবে বিপদগামী করেননি যেভাবে প্রফেসর ইউনূস করেছেন। এই কাজ করতে গিয়ে তিনি রাজনৈতিক দল, মিডিয়া, বুদ্ধিজীবী, এমনকি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সদেরও ব্যবহার করেছেন। জুলাই অভ্যুত্থানের পর এরা সবাই মিলে মব সন্ত্রাসের বৈধতা দিয়েছিল। জাতীয় টিভি চ্যানেলের টকশোগুলো ছিল মবের প্রশংসায় মুখরিত। তাদেরকে বিপ্লবের প্রতিবাদী তরুণ, দেশের অতন্ত্র প্রহরী, প্রেসার গ্রুপ ইত্যাদি সুন্দর সুন্দর নামে পরিচয় করিয়ে দেওয়া হতো। যারা কিছুটা সমালোচনা করত তারাও সমালোচনার শেষে বলতো অবশ্য বিপ্লবের পর এমনই হয়। এই যুব সমাজে মবের মূল শক্তি। 16-17 বছর বয়সী ছেলেমেয়েরা মাস্তানি করে বেড়াচ্ছে, তাদের ভয়ে মানুষ তটস্থ হয়ে থাকে। 12-13 বছর বয়সী শিশুরা নির্বিকার ভঙ্গিতে সহিংসতার সাক্ষী হচ্ছে, কোথাও কোথাও নিজেরাই জড়িয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা দম্ভ ভরে ঘোষণা করছে আমরা মা বাবার কথা শুনি না। কি অনায়াসে তারা গুরুজনদের সঙ্গে বেয়াদপি করছে, অশ্লীল অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছে, দ্বিমত হলেই সংঘবদ্ধ হয়ে আক্রমণ করছে। এইসব ছেলে মেয়ে নিজ পরিবারের সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে। নির্বিচারে মাদক নিচ্ছে, পাড়া প্রতিবেশীর কাছে এরা যেন সাক্ষাৎ আতঙ্ক। কিন্তু এভাবে আর কতদিন? এসবের তো শেষ আছে।